বৌদি, বৌদি, কি ব্যাপার? কোথায় গেলে তুমি? সকাল সকাল উঠে এরকম বাথরুমের অবস্থা দেখবো, এটা তো আমি ভাবতেই পারছি না। তুমি তো জানো আমি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। তুমি দেখতে পাচ্ছ আমাদের বাথরুমটার কি অবস্থা? তোমাকে কতবার বলেছিলাম বাড়িতে একটা কাজের লোক রেখে দাও, কিন্তু তুমি তোমার কোনো কথাই শোনো না। এবার আমি একটা নয়, বাড়িতে একসঙ্গে 5টা-6টা কাজের মেয়েকে রাখবো। তিতলি, কি বলছোটা কি তুমি? একটা যেমন হোক করে পেয়েছি, সে তো শুধু রান্নাটা করে রেখেই চলে যায়, এর বেশি কিছু করতেই চায় না। আর এর বেশি কিছু করতে চাইলেও তাকে আলাদা করে আরো টাকা দিতে হবে। আর তুমি আবার একসঙ্গে 5টা-6টা কাজের মেয়েকে রাখার কথা বলছো? দেখো বৌদি, যতই বেশি টাকার দরকার পড়ুক না কেন, আমি কিন্তু একদম এসব পছন্দ করব না। আমার জামা কাপড় থেকে শুরু করে বাথরুম, বেডরুম সবকিছু যেন একদম পরিষ্কার থাকে। দাদা তো রোজগার করছে, আর আমি যখন একটা চাকরি পেয়ে যাব তখন আমিও তো রোজগার করব, তখন আমি তোমাদের এই সব টাকা শোধ করে দেব। দেখো তিতলি, টাকা শোধ করার কোনো ব্যাপার হচ্ছে না। আসলে এত টাকা তোমার দাদা হয়তো একসাথে কখনোই দেখেনি। তুমি তো খুব ভালো করেই জানো তোমার দাদার কত ইনকাম। আর তার মধ্যে থেকে তুমি যদি এসব অর্ডার করে বসো, তাহলে কি করতে পারি আমরা? এক তো প্রতি মাস গেলে তুমি তোমার শপিং খরচ, হাত খরচা, বাকি সবকিছুরই টাকা নিচ্ছ, আর তার সাথে সাথে আবার এরকম ডিমান্ড করছো। বৌদি, আজকে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে তুমি আর এই কথা বলতে পারতে না। আর তুমি যখনই এই কথা বলতে তখনই আমার বাবা মা তোমাকে উচিত শিক্ষা দিয়ে দিত। আজকে বাবা মা নেই বলে তুমি আমার মুখের উপর যা ইচ্ছা তাই বলে নিচ্ছ, আর দাদাও তো তোমাকে কিছু বলছে না। আমি সত্যি কথাটা বলছি বলে আমার দোষ হয়ে যাচ্ছে। দেখো তিতলি, তুমি কি টাকা পয়সা নাও না? তুমি তো তোমার দাদার থেকে রোজ রোজ কলেজে যাওয়ার সময় টাকা নিয়ে নাও। সেটা কি আমি জানি না? আমি তো সবই জানি, কিন্তু তা সত্ত্বেও আমি চুপ করে থাকি। প্রিয়াঙ্কার এই কথা শুনে তিতলি সেখান থেকে চলে যায়। আসলে তিতলি এরকমই ছিল। তিতলি তার বৌদির সঙ্গে সবসময় খুবই খারাপ ব্যবহার করত। তিতলি সবসময় বাড়িতে বড়লোকই চাল দেখানোর চেষ্টা করত। তার দাদা মাস গেলে বেশ ভালো টাকায় ইনকাম করত ঠিকই, কিন্তু সেই টাকার গরম তিতলি সবসময় দেখাতো। কিন্তু প্রিয়াঙ্কা একবারও টাকার গরম কিংবা অহংকার দেখাতো না। এভাবে সেদিন তিতলি তার বৌদির উপর রাগ দেখিয়ে কলেজে চলে যায়। কলেজে গিয়েও সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে একইভাবে বড়লোকী চাল দেখানোর চেষ্টা করে। কিরে প্রিয়া, তুই কালকে যে জামাটা পরে এসেছিলি, আজকেও আবার সেই জামাটা পরেই চলে এসেছিস? কি বাজে দেখাচ্ছি তোকে। কি করব বল, তোর দাদার মতো তো আর আমার দাদা নেই। আর যদিও বা থাকতো, সে হয়তো তোর দাদার মতো মাস গেলে অত টাকা ইনকাম করতে পারতো না, হয়তো খুব কম টাকায় রোজগার করতে পারতো। তুই তো জানিস আমরা কত গরিব। আমার বৌদি আমাকে অনেক কষ্ট করে রোজগার করে লেখাপড়া শেখাচ্ছে, যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আর নিজে কিছু একটা করতে পারি। কি, তোর বৌদি তোকে পড়াশোনা শেখাচ্ছে? যত সব আজগুবি কথা। এত গরিব হওয়া সত্ত্বেও তোর পেছনে তাহলে শুধু শুধু টাকা নষ্ট করছে কেন? তোর তো বিয়ে দিয়ে দিলেই পারে। আমি হলে তো তোকে কবে বাড়ি থেকে বিদায় করে দিতাম। এরকম শুধু শুধু তোর পেছনে টাকা নষ্ট করতাম না। আর তাছাড়া তোদের মতো গরিবরা আর কিবা চাকরি পাবে? এখন চাকরি পেতে গেলেও তো অনেক টাকার দরকার। সেটা কি তোরা দিতে পারবি? আমার দাদার টাকা আছে, আমি অনেক ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ দেব, আর সেখানেই টাকা লাগিয়ে আমি ঠিক কোনো না কোনো একটা কাজে ফিরে যাব। এই বলে তিতলি প্রিয়াকে অপমান করতে থাকে। সকলের সামনে তিতলি প্রিয়াকে গরিব গরিব বলে অপমান করে। তখন প্রিয়া তিতলিকে কিছু বলতে না পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন তিতলিকে একা একা বাড়িতে ফিরতে দেখে প্রিয়া তিতলিকে বলে, তিতলি, তোর সঙ্গে আমার একটা কথা আছে। তুই তো সেদিন আমাকে অনেক অপমান করেছিস, কিন্তু তবুও আমি তোকে সেদিন কিচ্ছু বলিনি। তবে আজকে আমি একটা কথা না বলে থাকতে পারছি না। তুই আমাকে গরিব ভিখারি বলে অপমান করলি তো, দেখবি তখন তুই বুঝতে পারবি গরিবদের জীবনে কত রকমের কষ্ট থাকে। তুই ভাবলি কেমন করে আমি গরিব পরিবারের বৌমা হব? সত্যি তুই এমন কথা বললি, না হেসে থাকতেই পারছি না। তুই তো জানিস আমার দাদার কত টাকা, আর আমি একটা ধনী পরিবারের মেয়ে। ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও আমি গরিব পরিবারের বৌমা হব না, এটা তো আমি কখনোই হতে দেব না। আমি কোনো গরিব পরিবারের ছেলেকে বিয়ে করবই না। বিয়ে করতে হলে আমি তো একটা ধনী পরিবারের ছেলেকেই বিয়ে করব, যার বাড়ি গাড়ি থাকবে, বাড়িতে কাজ করার কাজের মেয়ে থাকবে, সবকিছু থাকবে, আর সেখানে গিয়ে আমি আরাম করে দিন কাটাবো। ঠিক আছে, তুই এগুলোই স্বপ্ন দেখতে থাক, কিন্তু তুই দেখবি তোর দাদা তোকে দরিদ্র পরিবারেই বিয়ে দেবে। এই বলে প্রিয়া সেখান থেকে চলে যায়।
তিতলিও প্রিয়ার কথাতে কোনো পাত্তা না দিয়ে নিজের মনে বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে ফিরেই তিতলি আবার তার বৌদির উপর অত্যাচার শুরু করে দেয়, কারণ তিতলি তার বৌদিকে একদমই সহ্য করতে পারে না। আর প্রত্যেকদিন তিতলির এরকম ব্যবহার দেখে প্রিয়াঙ্কা তার স্বামী পলাশকে বলে, পলাশ, আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। যার সঙ্গে পারো তুমি তোমার বোনের বিয়েটা দিয়ে দাও তো। এই মেয়েটা তখনই বুঝতে পারবে সংসার কাকে বলে। এখন আমি এত ভালোবেসে ওকে সবকিছু জোগাড় করে দিচ্ছি তো, তাই ও আমার মুখে মুখে এত তর্ক করছে। কিন্তু তুমি ওর বিয়েটা দিয়ে দাও এবার। আমি ওকে আর এই বাড়িতে সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। এই বলে প্রিয়াঙ্কা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কার রাগ দেখে পলাশও আর বেশি দেরি না করে সেদিন থেকেই তার বোনের জন্য পাত্রের সন্ধান করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সে এক গরিব পরিবারের ছেলের সন্ধান পায়। গরিব হলেও ছেলেটা খুবই ভালো ছিল, তাই পলাশ আর দেরি না করে সেই ছেলের সঙ্গেই নিজের বোনের বিয়ে ঠিক করে দেয়। দেখতে দেখতে বেশ কিছুদিনের মধ্যেই তিতলিকে কিছু না জানিয়েই পলাশের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। আসলে পলাশ তার বোনকে মিথ্যা কথা বলে। দাদার কথা বিশ্বাস করে তিতলি গরিব বাড়ির বৌমা হয়ে চলে যায়। বিয়ের আগে তিতলি কোনোভাবেই জানতে পারে না যে সে গরিব পরিবারের বৌমা হতে চলেছে, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সে বাড়িটা দেখার পর বুঝতে পারে সেটা নিশ্চয়ই কোনো গরিব পরিবারের বাড়ি। দাদা যে আমাকে বলেছিল অনেক ধনী পরিবারে আমার বিয়ে ঠিক করেছে, তাহলে এটাই কি সেই ধনী পরিবার? না না, আমি আজকেই দাদাকে ফোন করে জিজ্ঞাসা করব এটা কোথায় আমার বিয়ে দিয়েছে। এদেরকে তো কোনো মতেই দেখে মনে হচ্ছে না এরা ধনী। তিতলি মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে করতে তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির মধ্যে প্রবেশ করার পর তার আরো বেশি রাগ হয়। রাত্রিবেলা যখন তিতলিকে খেতে দেওয়া হয় তখন সে দেখে যে ভাত, আলু ভর্তা, ডাল এবং মাছের তরকারি তাকে দেওয়া হয়েছে, আর যেটা তিতলি একদমই পছন্দ করে না। তাই সেই খাবারগুলো দেখে তিতলি প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে সঙ্গে সঙ্গে তখনই তার দাদা পলাশকে ফোন করে। হ্যালো দাদা, তুমি আমার কোথায় বিয়ে দিয়েছো? তুমি তার মানে আমাকে মিথ্যা কথা বলেছিলে। তুমি তো আমাকে বলেছিলে যে আমার বিয়ে অনেক ধনী পরিবারে হবে, কিন্তু এখানে এসে তো দেখছি এদের মতো গরিব মনে হচ্ছে আর পৃথিবীতে কেউ নেই। দেখ না আমাকে কি সব দিয়ে ভাত খেতে দিয়েছে, যেগুলো আমি বাড়িতে কখনোই খাইনি। আজকে শ্বশুর বাড়িতে এসে আমাকে এরকম গরিবদের মতো খাবার খেতে হচ্ছে। দাদা দেখ তিতলি, এখন থেকে তোর ওটাই বাড়ি। এখন তো আমরা বড় হয়ে গেছি। এখন থেকে ওরা তোকে যা খেতে দেবে, যা পড়তে দেবে, তোকে সেটাই খেতে হবে আর পড়তে হবে। আমাদের কথা ভাবলে চলবে না। আগে কি করতিস না করতিস সেটা তো পরের কথা। এখন থেকে যাই করবি সব বুঝে শুনে করিস, কেমন? আর তুই তো এখন ওই গরিব পরিবারের বৌমা, তাই তোকেই সব ভাবতে হবে। এই বলে পলাশ ফোন কেটে দেয়। তিতলি হ্যালো হ্যালো করতে করতে বুঝতে পারে যে তার দাদা ফোন কেটে দিয়েছে। এর ফলে তিতলি আরো বেশি রেগে যায়। তিতলির এসব কথাবার্তা শুনে শাশুড়ি মেয়ে এবং স্বামী তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু কেউই তিতলিকে কোনো কিছু বলতে পারে না। আমি ভাত খাবো না। এসব তোমরা কি রান্না করেছো? তোমরা কি জানো না নতুন বৌমার জন্য ভালো ভালো খাবার রান্না করতে হয়? এসব উল্টোপাল্টা খাবার আমি খাবো না। আমি বাড়িতে কখনো আলু ভর্তা, ডাল ভাত খাইনি, আর এখানে এসে আমাকে আলু ভর্তা খেতে হবে? এই যে রোহান, আমার রুম কোথায়? তুমি আমার রুমটা আমাকে দেখিয়ে দাও। তিতলি, আমাদের এই একটাই ঘর, আমরা তো তিনজন মিলে এখানেই থাকি। তুমি আসবে শুনে মা তোমার জন্য একটা আলাদা জায়গা করে দিয়েছে। ওই যে এই ঘরে পর্দা দিয়ে আলাদা করে দিয়েছে। ওইদিকে আমরা ঘুমাবো আর এদিকে মা বাবারা থাকবে। কি এরকম ভাবে কি ঘুমানো যায়? এরকম ভাবে আমি একদমই ঘুমাতে পারবো না। এসি কোথায়? এসিটাও তো দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা, তোমাদের বাড়িতে তাহলে একটা এসিও নেই, তাই তো? এই গরমের মধ্যে আমাকে ঘুমাতে হবে? এভাবে তিতলি তার শ্বশুর বাড়িতে এসে বুঝতে পারে যে গরিব হওয়াটা কতটা কষ্টকর। গরিবদের কেমন অবস্থাতে জীবন কাটাতে হয়। বড় লোকেদের মতো তাদের বাড়িতে কোনো এসিও থাকে না, আর কোনো রকম ভালো ভালো খাবার জিনিসও থাকে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রচন্ড গরম পড়ার ফলে তিতলি কিছুতেই তার শ্বশুর বাড়িতে থাকতে পারে না। তাই সে তার শাশুড়ি মাকে বলে, মা, আমি আর এরকম গরম সহ্য করে থাকতে পারছি না, বিশ্বাস করুন। আমি আমার দাদা বৌদির কাছে যেতে চাই। কিন্তু কেন বৌমা? আমি তো তোমাকে তোমার দাদার কাছে যেতে দিতে পারবো না, কারণ তুমি এই বাড়ির বৌমা। তোমাকে এখন থেকেই সবকিছু সামলাতে হবে। আর তাছাড়া তুমি যদি এরকম গরম বলে চলে যাও, তাহলে ভাবো তো আমাদের কতটা কষ্ট হচ্ছে। আমরা কিভাবে এখানে আছি, আমরা যেভাবে আছি তোমাকেও কিন্তু সেভাবেই থাকতে হবে। আপনি কি সব বলছেন? আচ্ছা, আমার যখন ইচ্ছা আমি কি তখন যেতেও পারবো না?
আপনার কথা মতো আমাকে এখানেই থাকতে হবে? হ্যাঁ, আমি একবার যখন বলে দিয়েছি যে কালকে তোমাকে যেতে হবে না, তার মানে যেতে হবে না। দেখো বৌমা, এটা তোমার বাড়ি নয় যে যখন ইচ্ছে তুমি হুটহাট করে বেরিয়ে পড়বে। এটা আমার বাড়ি, তাই আমি যখন যা বলবো সেটাই হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তিতলি খুবই রেগে যায়, কিন্তু তবুও সে কোনো কথা না বলে নিজের রুমে চলে যায় এবং একা একা কান্নাকাটি করতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন তিতলির শাশুড়ি মা তিতলিকে বলে, বৌমা, তুমি তো অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওনি, তাই না? যাও, এবার অন্তত তুমি একটু ঘুরে এসো। বেকার বাড়িতে বসে থাকতে হবে না। কিন্তু হ্যাঁ, তুমি যেন তোমার দাদার বাড়িতে চলে যেও না, কারণ তুমি তো জানো তোমার বৌদি কেমন। তাই আমি তোমার ভালোর জন্যই বলছি, তোমাকে ওখানে যেতে হবে না, তুমি অন্য কোথাও যাও। ঠিক আছে মা, আমি আমার বান্ধবীদের সঙ্গে দেখা করে আসি। ওদের সাথে দেখা করলে আমার ভালো লাগে। আমি বরঞ্চ আজকে ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি। এই বলে তিতলি তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে আসে, আর তিতলি সারাদিন তার বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে শ্বশুরবাড়িতে ফিরে যায়। সেদিন তিতলি মনে মনে খুবই খুশি ছিল। সে বাড়িতে এসে তার শাশুড়ি মাকে বলে, মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি খুব খুশি হয়েছি জানেন। অনেকদিন পর আমার বন্ধুদের সঙ্গে দেখা হলো। আমি আজকে সত্যিই বুঝতে পারলাম যে আমার থেকেও এই পৃথিবীতে অনেক গরিবরা আছে, যারা হয়তো দুবেলা ঠিক মতো দুমুঠো খেতেও পায় না, এত গরমে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে। কিন্তু আমি তো অনেক ভালো আছি, আর আপনি আমাকে অনেক ভালোবাসেন। সেই জন্য আমি খুব খুশি মা। আজকে থেকে আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। আপনারা আমাকে যা খেতে দেবেন আমি তাই খাবো, আর আপনারা যখন আমাকে যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব। যাক, তাহলে তুমি এতদিনে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। দেখো বৌমা, দরিদ্র বলে কাউকে কখনো অপমান করবে না, আর কাউকে কখনো ছোট করবে না। ঈশ্বর কার কাছ থেকে কি কেড়ে নেবে আর কাকে কি দেবে সেটা তো কেউই বলতে পারবে না। তাই সবসময় সবাইকে যতটা পারো সাহায্য করার চেষ্টা করবে। এভাবেই তিতলিকে তার শাশুড়ি মা বোঝানোর চেষ্টা করে। মা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি প্রথম দিন এসে আপনাকে অনেক ছোট বড় কথা বলেছি। সত্যি, আমি তখন এসব কথা বুঝতেই পারিনি, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো এরকম করব না। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। এর চেয়ে বেশি কিছু আমার আর কিছু চাই না। তোমাকে ক্ষমা চাইতে হবে না বৌমা। এভাবেই তিতলি এবং তার শাশুড়ি মায়ের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়। সেদিনের পর থেকে তিতলি তার শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে।